হ্যালো আমার দশম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় ভূমিরূপ অধ্যায়ের বদ্বীপ সম্পর্কে। তো চলো আমরা বদ্বীপ বিষয়টি কি বুঝে নিই। দেখো, বদ্বীপ প্রথমেই আমি যেটা বলবো সেটা প্রথমেই মনে রাখবে, বদ্বীপ হলো নদীর একটি সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে বদ্বীপ কি আমরা পাচ্ছি? নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। এবার চলো আমরা বুঝে নিই বদ্বীপ কি। বদ্বীপ হলো গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলার যে মাত্রাহীন ব, তাহলে গ্রিক অক্ষর এরকম ডেল্টা বা আমরা যে ব লিখি সেই মাত্রাহীন ব এর মতো দেখতে যে দ্বীপ, তাকেই আমরা বলবো বদ্বীপ। তাহলে বদ্বীপ কোথায় সৃষ্টি হয়? একটা নদী, আমরা কি জানি, নদী উচ্চ গতিতে এবং মধ্য গতিতে মূলত ক্ষয় কার্য করে, এবং মধ্য গতিতে সেগুলো বহন করতে পারলেও নিম্ন গতিতে মোহনার কাছে নদী আর সেই ক্ষয়জাত পদার্থগুলোকে বহন করে নিয়ে যেতে পারে না, যার ফলে কি হয়, সেই ক্ষয়জাত পদার্থগুলো নদী মোহনার কাছে ধীরে ধীরে সঞ্চয় করতে শুরু করে। কারণ মোহনার কাছে ভূমির ঢাল একদমই কমে যায়, আর ভূমির ঢাল কমে যাওয়া মানেই কি, নদীর জলের গতিবেগ কমে যাবে, আর গতিবেগ কমে যাওয়া মানে সেখানে সেই ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হবে। তাই সেই পদার্থগুলো সঞ্চিত হয়ে যদি সেই সঞ্চিত পদার্থগুলো দ্বীপও গঠন করতে পারে, বদ্বীপও গঠন করতে পারে। যে সঞ্চিত পদার্থগুলো জমে যখন সেই দ্বীপটাকে গ্রিক অক্ষর ডেল্টা বা বয়ের মতো দেখতে হবে, তখন তাকে আমরা বলবো বদ্বীপ। তো চলো আমি তোমাদের ছবি এঁকে বুঝিয়ে দিই। ধরো এই একটা নদী আসছে, আর মনে রাখবে নদী যখন সমুদ্রে পড়বে তীর চিহ্নটা অবশ্যই সেই সমুদ্রে অর্থাৎ মোহনার কাছে নদীর গতিবেগ একদম কমে যাওয়ায় নদী বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হবে, নদী অনেক শাখা প্রশাখায় বিভক্ত হবে, এবং শাখা প্রশাখায় বিভক্ত হওয়ার ফলেই যে অসংখ্য যে ছোট ছোট দ্বীপ সৃষ্টি হবে, এবং যেগুলো এরই মধ্যে গ্রিক অক্ষর ডেল্টা বা বয়ের আকার ধারণ করবে, তাকে আমরা বলবো বদ্বীপ। তো এখানে দেখো এই যে এই তিনটেকে আমরা বলতে পারি বদ্বীপ। আর এই যে যেগুলো নরমাল অন্য যে কোনো আকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ গঠন হয়, সেগুলোকে আমরা বলবো দ্বীপ। তাহলে এইভাবে তোমরা ছবিটা দিতে পারো। এই যে একটা মূল নদী আসছে, এসে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেল, এটা সমুদ্রের মোহনা অঞ্চল, তাহলে এখানে বদ্বীপ গঠন গড়ে উঠলো। যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ আমাদের সব থেকে বৃহত্তম বদ্বীপ। তাহলে বিষয়টা যদি আমরা আরো ক্লিয়ার করি যে কেন সেখানে ক্ষয়জাত পদার্থগুলো বয়ে নিয়ে যেতে পারছে না, তো দেখো, ধরো এইরকম একটা ভূমিরূপ, সমতল ভূমিরূপ, আর এইটা একটা ঢালু ভূমিরূপ। তাহলে দেখো, আমি যদি এই জায়গাটার উপর জল ফেলি, তাহলে জলটা কিন্তু ততটা বেগে প্রবাহিত হবে না, কারণ এই ভূমিরূপটা হচ্ছে অপেক্ষাকৃত সমতল। কিন্তু এখানটা যেহেতু ঢালু, তাহলে এখানে যদি আমি জল ফেলি, খুব সহজেই জলটা খুব গতিবেগে নিচের দিকে নেমে যাবে। আর এই যে ভূমিরূপটা, এটা থাকে পার্বত্য প্রবাহে বা মধ্য প্রবাহে, বেসিক্যালি পার্বত্য প্রবাহে। নদীর এরকম ঢাল বা পাহাড়ি অঞ্চল এরকম এবড়ো খেবড়ো হওয়ায় সেখানে নদীর গতিবেগ প্রচুর থাকে। কিন্তু যখন মোহনার কাছে, এই বদ্বীপ কোথায় হবে? সমভূমি অঞ্চলে। যখন মোহনার কাছে, যেখানে ভূমিরূপ একদম সমতল, ভূমিরূপের ঢাল নেই বললেই চলে, ফলে কি, জলটা তো গতিবেগ কমে যাচ্ছে, জলটা বেশি বেগে প্রবাহিত হতে পারবে না নদীর জল, যার জন্য নদী ক্ষয়জাত পদার্থগুলো তখন সঞ্চয় করতে থাকবে। তো এই বাংলা মাত্রাহীন ব বা ডেল্টার মতো আকৃতির যে দ্বীপ বা ভূখণ্ড গড়ে ওঠে, তাকেই আমরা বলবো বদ্বীপ। তো এই যে আমরা গ্রিক অক্ষর ডেল্টার মতো
ভূমিরূপকে আমরা বদ্বীপ বলছি, এই বিষয়টি কে বলে? এই বিষয়টি নামকরণ করে হেরোডোটাস। হেরোডোটাস এই বিষয়টির নামকরণ করে। আর এই বদ্বীপের কিন্তু শ্রেণী বিভাগগুলো আমাদের দশম শ্রেণীতে অবশ্যই মনে রাখতে হবে। বদ্বীপের শ্রেণী বিভাগ আমরা যদি পড়ি, আমরা 3 প্রকার বদ্বীপ পাবো। একটা হচ্ছে ধনুকাকৃতির বদ্বীপ, আর একটা হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ, আর একটা তীক্ষ্ণাগ্র বদ্বীপ। এই 3 প্রকার বদ্বীপ আমি পরের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি আমার এই ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো।